নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মনে খোয় ছবির মতো জেগে রয়। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমি ভীষণ লাকি, কারণ আজ আমার অতিথি এমন একজন যার ভক্ত আমরা সবাই। জনপ্রিয় ব্যান্ড মাইলস ভালোবাসে না এমন কেউ কি বাংলাদেশে আছে? আমার তো জানা নেই। আমাদের আজকের অতিথি সেই ব্যান্ডেরই অন্যতম প্রাণ। হ্যাঁ দর্শক, তিনি হামিন আহমেদ। ব্যান্ড সঙ্গীত জগতের একজন হিসেবে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন 4 দশকের বেশি সময় ধরে। শুধু নিজেদের গান নয়, অন্য সঙ্গীত শিল্পীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর হিসেবে তিনি বরাবরই সোচ্চার। চলুন আর কথা না বাড়িয়ে শ্রদ্ধেয় হামিন আহমেদের সঙ্গে গল্প আড্ডায় ডুব দেই। কেমন আছেন? ভালো, আপনি কেমন? আমি তো অনেক ভালো আছি, এবং আমি যেমনটা শুরুতেই বলছিলাম যে আমি আসলে এখানে বসার আগে আমার নিজেও খুব নার্ভাস লাগছিল, ভয় লাগছিল যে আমি আপনার সামনে বসবো, আমার প্রিয় ভালোবাসার একজন মানুষের সামনে বসবো। কেমন হতে পারে সেটা আসলে? থ্যাংক ইউ, ভেরি কাইন্ড রফি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। অলওয়েজ আপনি যখনই যেখানেই আসেন আমরা মুগ্ধ হয়ে আপনার গানে, আপনার প্রতিভায় সবসময় আপনাকে আমরা ভালোবাসা জানাতে চাই। এবং খুব সম্ভবত আজ 15 ডিসেম্বর, আজকে সিএমও নিয়ে আপনাদের একটা মিটিং ছিল। সিএমও নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, এবং আসলে সঙ্গীতের জগতে এটা কতটা প্রয়োজনীয় বলে আপনার মনে হয়, একটু যদি বিস্তারিত আমাদেরকে বলতেন। সঙ্গীতের জগতে পৃথিবীতে এ পর্যন্ত সঙ্গীত নিয়ে যেসব কার্যক্রম চলছে এবং সঙ্গীতের সাথে যুক্ত যারা, দ্যাট ইজ সঙ্গীত যারা সৃষ্টি করছেন, গান সৃষ্টি করছেন, তাদের টার্মটা বলা হয় ক্রিয়েটার্স, মিউজিক ক্রিয়েটার্স। এদের এবং সামগ্রিক সঙ্গীতের একটা বড় অংশের কাজ হচ্ছে কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, সিএমও। এটা আমেরিকাতে অ্যাসক্যাপ, বিএমআই, সিসাক, ইন্ডিয়াতে আইপিআরএস এটসেট্রা। এরাই এই সঙ্গীত নিয়ে যারা কাজ করে তাদের মেধাস্বত্বের যে অর্থনৈতিক ব্যবস্থাটা, দ্যাট ইজ রয়্যালটিটা, যেটা সেগুলোর কালেকশন এবং ডিস্ট্রিবিউশন সারা পৃথিবীতে এই সিএমওর মাধ্যমে হয়। এবং এটা সিএমও ছাড়া, খাপ ছাড়া ভাবে অনেকগুলো দেশ আছে এখনো সেই পর্যায়ে আসে নাই, কিন্তু অধিকাংশ দেশগুলোই অ্যাকচুয়ালি আমাদের চারিপাশে যদি তাকাই, আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্ডিয়া, যেটাই নামকরণ করেন না কেন দেখবেন ওখানে সিএমও অপারেট করছে, এবং সিএমও খুব ভালোভাবে অপারেট করছে। এবং তাদের মাধ্যমে সঙ্গীতে স্রষ্টাদের তাদের যে রয়্যালটির ব্যাপারটা থাকে, যেটা নিয়ে বাংলাদেশে প্রচুর কথা হয়েছে এ পর্যন্ত, সেটার নিষ্পত্তিটা সেখান থেকে হয়। এবং অনেকটা সময় পরে আসলে আমরা এগুলো নিয়ে সোচ্চার হয়ে কথা বলছি। সিএমওর আসলে বর্তমানে কি কি কার্যক্রম রয়েছে, কি কি হচ্ছে? সিএমওর কার্যক্রমগুলোর মধ্যে একটা বড় অংশ হচ্ছে, আপনি তো জানেন যে বিএলসিপিএস, দ্যাট ইজ দ্য বাংলাদেশ লিরিসিস্ট কম্পোজার্স এবং পারফর্মার সোসাইটি, হলো ফার্স্ট সিএমও লাইসেন্সড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ থ্রু সংস্কৃতি মন্ত্রণালয়ের থ্রুতে। এবং এটার মূল কার্যক্রমটা হচ্ছে যে যারা যারা গান করছেন, গান বানাচ্ছেন এবং যারা যারা লিরিক্স লিখছেন গানের, তাদের গানগুলোকে লিপিবদ্ধ করা, সেখানে ইনফরমেশনগুলোকে সব ঠিকমতো আনা, এই স্রষ্টাদেরকে মেম্বারশিপে আনা, তারপরে এই গানগুলো পৃথিবীর যতগুলো প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি একটা সার্ভার বলে এটাকে, একটা সার্ভারের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড আপনি এই গানগুলোকে রেকগনাইজ করছেন। করছেন যে আপনি করছেন না, এটা পৃথিবীতে যে সিস্টেম চলছে এই সিস্টেমে আপনি ঢুকলেন, ঢোকার পরে সেগুলোকে রেকগনাইজ করার একটা পদ্ধতি আছে। অত বিস্তারিত বলতে গেলে একটা পদ্ধতি আছে, এটা আইএসডব্লিউসি, আইএসআরসি এটসেট্রা বলে, আইপিআই নাম্বার আছে, এগুলো দিয়ে আইডেন্টিফাই করে, গানগুলোকে আইডেন্টিফাই করে। তাতে হয় কি, যেটা সামগ্রিকভাবে আপনার রয়্যালটি কালেকশনে কোনো ভুল হয় না। মানে একদম সঙ্গীতের জগতের আদ্যপান্ত সবকিছু নিয়ে এখানে আসলে গোছানো থাকবে বিষয়গুলো, অর্গানাইজ ভাবে। সঙ্গীত জগৎ বলতে আমি যদি খুব স্পেসিফিক হই, হচ্ছে একটা গান, একটা গানের সুরকার আছে,
গীতিকার আছেন এবং একজন পারফর্ম করছেন, তার মানে Right. গান গাচ্ছেন, এই তিনজনের রাইটটা যেন প্রোটেক্টেড থাকে। তার মধ্যে প্রথম এবং প্রধানত হচ্ছে যিনি সুর করেছেন এবং যিনি গানটা লিখেছেন, তাদের রাইটটা প্রোটেক্ট করে এবং তাদের রয়্যালটিটা কালেকশন হয় এবং তাদেরকে পে করা হয়। এটা করতে গেলে ইনফরমেশনটা কারেক্ট হতে হয় Correct এবং হতে এটা প্রচুর ডেটা। এবং সেই ক্ষেত্রে একটু জানতে চাই যে আপনি কোন ভাবনা থেকে সিএমওর সাথে যুক্ত হয়েছেন? আমার এটা খুব আমাদের এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। আমরা অ্যাকচুয়ালি প্রথম বাংলাদেশি ব্যান্ড ছিলাম যারা 96 সালে জি, প্রথম ইউএস জি। ট্যুর করেছিল। জি। তো ইউএস ট্যুরে যখন আমরা লস অ্যাঞ্জেলেসের শোয়ের আগে আমরা একটা রিহার্সাল স্টুডিওতে রিহার্স করতাম। তো তখন জ্বালা জ্বালা ফিরিয়ে দাও এটসেট্রা যখন রিহার্স করছি, তো ওখানে 4-5-6টা রিহার্সাল রুম ছিল। ওই রিহার্সাল রুমে অন্যান্য আমেরিকান ব্যান্ডগুলো প্র্যাকটিস করতো, আচ্ছা। আসে রিহার্স করতো। ওখানে রেকর্ড কোম্পানির লোকজনও যাওয়া আসা করতো। তো আমাদেরটা বাইরের থেকে কিছুটা শুনে হঠাৎ একদিন আমাদেরকে স্টুডিওর লোক বলল যে তোমার সাথে এই একজন কথা বলতে চাচ্ছে। আচ্ছা। তো দেখি একজন আমেরিকান, আরে তোমার মিউজিকটা খুব ইন্টারেস্টিং লাগছে, এটা তো নতুন নতুন শোনাচ্ছে, তো ওরা তো নতুন কিছু হলে খুব ইন্টারেস্টেড। এটা অ্যাকচুয়ালি তোমরা কোথার থেকে আসছো? আচ্ছা। তো বাংলাদেশ বললে আশ্চর্য হয়ে যায়, বাংলাদেশে এরকম মিউজিক এটসেট্রা। তো করে কাটিং শর্ট দ্য স্টোরি, তার ইন্টারেস্ট ছিল হচ্ছে মাইলসকে সাইন আপ করবে। ও এটা RCA রেকর্ডসে 3টা অ্যালবাম চায় এবং মাইলস তার দেশে ফিরতে পারবে না, আমেরিকাতে থেকে যেতে হবে, কারণ এখানে এসে করতে পারবে না, ওটা ওখানেই আচ্ছা, ওখানেই থাকতে হবে, করতে হবে। তখন কথা প্রসঙ্গে গানগুলো নিয়ে যখন প্রশ্ন আসে, এই প্রথম আমি এবং আমরা এক্সপোজড হই যে ও বলছিল তোমার গানগুলো কি রেজিস্টার্ড? আমি বলছি না। বলে, তাইলে তো হবে না, তোমাকে তো প্রথম অ্যাসক্যাপের সাথে, অ্যাসক্যাপ হচ্ছে ওদের সিএমও, যুক্ত হতে হবে। অ্যাসক্যাপের সাথে যুক্ত হতে হবে। তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি পৃথিবীতে ওই সিএমওর সাথে যুক্ত হয়ে জিনিসটা সম্পূর্ণ কিভাবে হয় একটা planning? পরিষ্কার একটা ইনফরমেশনে না আসা পর্যন্ত কেউ গান নিয়ে নাড়াচাড়া করতে চায় না। পারবে না, যে সমস্যাটা আমাদের দেশে হচ্ছে, দেশেও। কারণ যখন হচ্ছে বলছে হ্যাঁ আমাকে দিলেন না, আপনি ওকে দিয়ে পে করে দিলেন কেন, আমি তো গানটা লিখেছিলাম বা সুর করেছিলাম বা এটসেট্রা। রাইট। ও তখন থেকে মাথায় ঘুরছিল। পরে আমার মা বাবাকেও তো আপনি জানেন যে জি জি। ওনাদের একটা লং ক্যারিয়ার HMV-তে ছিল, তো আম্মার রয়্যালটি আসতো সেটা দেখতাম, বাবার রয়্যালটি আসতো সেটাও দেখতাম। তো এই সব কিছু মিলিয়ে একটা চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল যে আচ্ছা। এটা এই সিস্টেমটা তো এখানে হলে এভাবেও ভালো হতে হয়। পারে, রাইট। এই সূত্রে এর মধ্যে আপনি জানেন যে ফিরিয়ে দাও আমার প্রেম ইললিগালি ব্যবহার করলো একটা কেস হলো। এইটা কিন্তু পরবর্তীতে ওয়াইপো, দ্যাট ইজ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের একটা রেকগনাইজড যে থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রিতে এরকম একজন ক্রিয়েটার তার রাইটস ভায়োলেটেড হয়েছে বলে সে কোর্টে গেছে। জি, কারণ ওটা তো ইন্ডিয়াতে অনেক জি। ফোরফ্রন্টে আসছিল। তো এই সব মিলে যখন এখানে আসলো, তখন আমরা প্রথম গানগুলো আমাদের রেজিস্টার করি হচ্ছে বাংলাদেশ কপিরাইট অফিসে 93 সালে। আচ্ছা। তো ওই তখন থেকে যাওয়া আসাটা শুরু। তো ওখানে আমাদের আসল যাত্রাটা, এবার আসল জায়গাটাতে আসি, আমরা যখন এসব নিয়ে চিন্তা ভাবনা করছি তখন অ্যাকচুয়ালি বাম্বার থেকে প্রথমে আমরা এই ক্রিয়েটার্সদের রাইটটা নিয়ে মুভমেন্ট করি। আচ্ছা। এই মুভমেন্টটা করতে গিয়ে আমরা দেখি যে এটা সামগ্রিকভাবে হওয়া দরকার। তখন আমি ফুয়াদ নাসের বাবুকে বলি যে আলাউদ্দিন ভাইকে বল যে ওনারা যে আছেন আমরা একত্রিত যদি হই তাইলে হতে। তখন আমরা এই বামবার থেকে নিয়ে গিয়ে তখন আলাউদ্দিন active ভাইদের সাথে বসলাম, বসে গ্রেটার ফ্রেটার্নিটি করলাম, করে সেখান থেকে আমরা এই কনসেপ্টটাকে, এবং এখানে একজন মানুষের নাম করতেই হয়, তখন যে রেজিস্ট্রার ছিলেন মঞ্জুরুর রহমান সাহেব, উনিও খুব ফোরসাইটেড ছিলেন, যার জন্য যখন আমরা কপিরাইট অফিসে এই বিষয়টা নিয়ে গেছি তখন উনি একেবারে সাথে সাথেই অ্যালাইন্ড ছিলেন যে না এটা হওয়া দরকার, এটা অবশ্যই দরকার, বিকজ এটাই হচ্ছে ফিউচারের জন্য নিয়মের মধ্যে। প্রয়োজনীয়। এবং সবসময় আপনি এই সব বিষয়গুলো নিয়ে সবসময় সোচ্চার ছিলেন, কথা বলেছেন এবং এখনো আপনি নিরলসভাবেই কাজ করে যাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনি খুবই অ্যাক্টিভ। দারুণ দারুণ পোস্ট দেন সামাজিক মাধ্যমে। তো কয়েকদিন আগে আপনার একটি পোস্ট আমরা দেখছিলাম যে আপনি লিখেছেন যে আমার ফ্রেন্ড লিস্টে এমন কেউ কি আছে যে মিউজিককে নো বলতে চায়, এবং সেটা অনেক কমেন্ট হয়েছে, শেয়ার হয়েছে, দর্শকেরা, ভক্ত শ্রোতারা ভালোবাসা জানিয়েছেন, তারাও শেয়ার করেছেন। কোন ভাবনা থেকে আপনি পোস্টটি দিয়েছিলেন?
দেখেন, আমি একটা মিউজিক ফ্যামিলির থেকে এসেছি এবং জি। আমি খুব ভাগ্যবান আমার বাবা মার যে পরিচয়। জি, আমাদের দেশে আমি কিংবদন্তি তাদের দুজন যাত্রাটা মানুষ। দেখেছি। জি, তারা বাংলা গানে যে বিশাল ভূমিকা রেখেছেন সে পুরো যাত্রাটাই দেখেছি জি। জন্মের পর থেকে। তারপরে আমাদেরকে যেভাবে এনকারেজ করেছেন, আমরা আমাদের ভিন্ন যাত্রা নিয়েছি, সেখানেও যাত্রাটা দেখেছি। আমরা তো একেবারে সেই মাচা তৈরির থেকে শুরু জি, করে জি, সবকিছু জি। নিজের হাতে জি। করেছি। তো প্রথম উদ্দেশ্যটা ছিল আবার বাবা মাকে চিন্তা করে, দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে মিউজিক আমাকে যত দিয়েছে, আপনাদের ভালোবাসা, জি। এই যে ফ্যান্স ওই পরশুদিন বাজাচ্ছিলাম, ইটস আ ডিফারেন্ট জেনারেশন বাট দে আর সিঙ্গিং অল সংস। রাইট, মুখস্থ তো সব এই একদম। যে রেসপেক্ট এবং লাভটা, এটা রিটার্ন তো ওই যে বলে না যে আপনারা কি করলেন, এখন আপনারা কি করলেন জিজ্ঞেস করার আগে বুঝতে হবে যে করার কি কি আছে যেটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যেটা, এবং আমি জানতাম সেটা হচ্ছে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা অর্গানাইজড ভাবে না থাকাতে জি। বাংলাদেশ সব সময় সঙ্গীত অত্যন্ত প্রতিভাবান দেশ হওয়া সত্ত্বেও তার ফুল রেজাল্টটা পায় নাই। এখান থেকে চিন্তা ভাবনাটা ছিল। সো একটা ছিল আমার বাবা মাকে স্মরণ করে যে ওনারা যেহেতু ক্যারিয়ার লাইফটা মিউজিকে দিয়েছেন, তাদের এত অবদান হ্যাঁ আমাদের তাদের সঙ্গীতে। অবদানটা, জি। এবং তারা যে সিস্টেমে করতে পেরেছেন সেই সিস্টেমটা বাংলাদেশে পসিবল কিনা, এটা একটা। দ্বিতীয় ছিল যে আমি যে মিউজিক করে যা পেয়েছি সেখানে আমি রিটার্ন কি দিতে পারছি, দিতে সেই একটা চিন্তা ভাবনা ছিল। দেন থার্ড ইজ দি আদার থিং, ওয়ার্ল্ড ওয়াইড কি হচ্ছে। আর আপনি জানেন যে আমরা বাইরে টাইরে যাই, অনেক কানেক্টেড থাকি, দেখি তো কি হচ্ছে জি, না জি, হচ্ছে। সবকিছু সম্পর্কে জ্ঞান এই তো সব আছে। জায়গা থেকে দেখলাম বাংলাদেশের জন্য মাস্ট হাই টাইম। আর আমি হলাম কি, আমি মনে করি যে এটা সবারই আমি মাথার মধ্যে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা খুব ইমোশনাল, অনেক কথা বলি, বড় 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 ছোট ছোট কথা বলি, হ্যাঁ, কিন্তু কাজটা এবং লক্ষ্যমাত্রাটা ঠিক করতে পারি না। বাস্তবায়ন। এবং লক্ষ্যমাত্রাগুলো এত বিক্ষিপ্ত হয়ে যায় যে কোনো লক্ষ্যেই পৌঁছানো যায় না। নইলে 54 বছরের বাংলাদেশে এখন পর্যন্ত, যেটা আপনি যে পোস্টের কথাটা বলছিলেন, সেটা হচ্ছে যে এখন আমরা এসে কেন বলবো যে সঙ্গীত হবে না হবে না, মানে এটা একটা অবাস্তব এবং একটা। সেই বিষয়টা আমি যদি একটু বলতে চাই যে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনি অনেকটাই ভোকাল হয়েছেন এই সাম্প্রতিক সময়, এবং যেমনটা আপনি বলছেন যে আপনার মতে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আসলে কোনো রাজনৈতিক দল সঙ্গীত নিয়ে কখনো কোনো হ্যাঁ, পরিকল্পনা আমার করেনি। প্রথম পোস্টটা এটা ছিল, যেখান হ্যাঁ। থেকে কিন্তু আপনিও যদি নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কি দেখেছি এরকম ইশতেহার, না। না। অথচ সংস্কৃতি, আমাদের আর্ট কালচার অফ এ নেশন, এটা তো নেশনের একটা ক্যারেক্টারের। যখন বাংলাদেশ বলে তখন যা কিছু ভেসে ওঠে তার মধ্যে মানে আর্ট কালচার তো একটা বিশাল বিশাল ব্যাপার। ব্যাপার। আফটার অল আমাদের এই প্রিয় এবং অত্যন্ত রেসপেক্টেড সুলতান সাহেব, জি। উনি তো ওনার জায়গা থেকে কখনো বার হন নাই, কিন্তু প্যারিসে ওনার নাম নিয়ে দেখেনি। জি। তো প্যারিস তো জানে সে বাংলাদেশি। হ্যাঁ, লালন বললে বাংলাদেশ আসে, হ্যাঁ। সেও তো জানে বাংলাদেশি, তাই না? জি। পণ্ডিত রবিশঙ্কর ফ্রম বাংলাদেশ, কমল দাশগুপ্ত ফ্রম জি, বাংলাদেশ। জি। হ্যাঁ, এবং তো অন্য সে সবকিছু নিয়ে তো পরিকল্পনা হচ্ছে, তো আপনি প্রত্যেক দলের কাছে আসলে যে সাংস্কৃতিক এবং সঙ্গীত ভিত্তিক যে ইশতিহার চেয়েছেন, একটু সেই বিষয়ে আমি জানতে চাই আসলে যে আমি প্রথমে যেটা বলার চেষ্টা করেছি, এই ধরনের সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড যে দেশের, সেখানে 54টা বছরের মধ্যে কোনো দল চিন্তা করে নাই যে সঙ্গীতটাকে আমরা এইভাবে, সঙ্গীত শুধু না, আর্ট কালচার, Art লেটস সে, culture। আর্ট কালচার, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আছে। এই আজকে কিছুক্ষণ আগে আসার আগে একটা খুব ভালো খবর দিয়েছি, এর জন্য আমি সাংস্কৃতিক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। এডুকেশন সিস্টেমে মিউজিক ওনার একটা ফার্স্ট মিটিং জি, জি, করেছেন জি। যে কিভাবে ইনসার্ট করা যায়। ইটস আ ভেরি গুড আইডিয়া এবং আই থ্যাংক দেম। পাশাপাশি রাজনৈতিকভাবে যা কিছু চিন্তাভাবনা আছে তার পাশাপাশি আফটার অল সরকারে গেলে একটা সংস্কৃতি নিয়েও তো চিন্তা করতে হবে, নইলে তো এই বিক্ষিপ্তভাবেই থাকবে। চলে থাকবে। আপনি তো, আমরা সবাই তো জানি যে প্রতিটা প্রোগ্রাম বলেন কোনো না কোনো সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে শেষ না করে শেষ হয় না, হয় না, একদম রাইট? একদম। বড় হোক ছোট হোক যেটাই হোক। এখন কথা হচ্ছে যে এটা একভাবে চললো, থামলো, প্যান্ডেমিকের কথা ধরেন, থামলো, তা আপনার কোনো স্ট্রাকচার না থাকলে কি হয়? প্যান্ডেমিকে কি হয়েছে আপনারা জানেন না, আমরা জানি। 2টা বছর সঙ্গীতের সাথে যুক্ত যারা, তাদের যে একটা পয়সা আর্নিং ছিল না, হ্যাঁ, না। তখন কি কেউ কেয়ার করেছিল?
কেউ চিন্তা করেছিল যে এই প্রফেশনাল গ্রুপটার এই সিচুয়েশনটা তো থাকতে পারে না? আনফর্চুনেটলি বিক্ষিপ্তভাবে করেছিল এবং যথেষ্ট না। একদম তো এইভাবে চলতে পারে না। একটা শুরু অবশ্যই হতে পারে, শুরুটা বিক্ষিপ্ত হতেই পারে, কিন্তু গুছিয়ে আনতে হবে কিন্তু সময়ে 54 সময়ে, বছরে আপনি হ্যাঁ। বলতে পারেন না। এবং আপনি জানেন আমি যে জিনিসটা খুব স্ট্রংলি রেকমেন্ড করব এবং করতে যাচ্ছি, করব অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু, সেটা হচ্ছে এই ওয়াইপো সিসাক এদের সাথে ওঠা বসা যখন করছি, এখন দেখছি যে ওয়ার্ল্ড মিউজিক কতটা নিয়ে এগিয়ে আর্ট কালচার গেছে, নিয়ে কি হ্যাঁ। চিন্তা করছে। তার মধ্যে খুব আমাকে জাপান থেকে খুব অভিজ্ঞ একজন এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে যিনি কাজ করেন, হি ইজ দ্য সিনিয়র কনসালটেন্ট অফ সিসাক, বলছেন হামিন তুমি কি জানো যে আর্ট কালচার ইজ নাও এক্সপোর্টেবল। কীরকম? বলে কে পপ। তখন এখন অত ডিটেল না বলে আমি ছোট করে বলি, আপনি দেখবেন আমার সাথে একদম আপনার স্ট্রাইক করবে। কীরকম? সাউথ কোরিয়া বলতে আগে আমরা শুধু স্যামসাং বুঝি আর হুন্ডাই গাড়ি বুঝতাম। জি সাউথ কোরিয়ান গভর্নমেন্ট তার কালচারকে কমার্শিয়ালি ওয়ার্ল্ড ওয়াইড একদম। হাইয়েস্ট লেভেলে আনার জন্য কে পপকে Right, লঞ্চ করে right. এবং বিটিএসকে জি। তারা ফুল, আপনি জানেন যে বিটিএসকে তারা সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট তার ইউনাইটেড নেশনসের ভিজিটে কালচারাল অ্যাম্বাসেডার হিসেবে নিয়ে গেছিল জি এবং পরে তারা কোল্ড প্লের সাথে করে। একসাথে কাজ এই যে ঘটনাসমূহ এগুলো সবই কিন্তু কালচারকে বাইরে নেওয়ার জন্য করা হচ্ছে। বড় রকমের strategy, হ্যাঁ। এক্স্যাক্টলি। Plan করে এগোচ্ছে। সো বিটিএস কি করলো? বাংলাদেশে বিটিএস এর 2 লাখের উপরে ফ্যান ছিল, আমি জানি আরো বেশি হতে পারে। তারা মাগ পাইতো, টি শার্ট পাইতো, এটসেট্রা, ঘড়ি, ঘড়ি। সবকিছুই, এবং জ্যাকেট। এখন আপনি জানেন যে বাংলাদেশে কোরিয়ান সিরিয়াল হ্যাঁ এবং খুবই এবং জনপ্রিয়, তাই না, খুবই। দিস ইজ দ্য কালচারাল এক্সপোর্ট। রাইট রাইট। এবং আরেকটি বিষয় নিয়ে আসলে আপনার সাথে কথা বলতেই চাই, যেটা নিয়ে না বললেই নয়। এই যে ইদানিং সাম্প্রতিক সময়ে একের পর এক কনসার্ট, বিশেষ করে আসলে দেশের বাহির থেকে যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা আছেন আমাদের দেশে যাদের পারফর্ম করার কথা ছিল, সেই কনসার্টগুলো ক্যান্সেল হচ্ছে। এবং আমরা যারা আসলে এত টাকা দিয়ে টিকিট কিনছি, যে এই কনসার্টে আসলে আমাদের দেশের প্রিয় শিল্পীদেরও পারফর্ম করার কথা ছিল, ব্যান্ডদের পারফর্ম করার কথা ছিল, সব কিছু মিলিয়ে আসলে আমরা এমন একটা সিচুয়েশনে যে আমরা যারা ঠকছি মনে করছি যে এখন এই টাকাটা তো আমরা কিভাবে রিফান্ড পাবো বা কি করতে পারি, সেখানে কিন্তু আয়োজকদের একটা বড় ভূমিকা আছে। তাদের আসলে কি কি করণীয় এই ক্ষেত্রে? প্রথমেই আবার আপনাকে ওই ড্রয়িং বোর্ডে চলে যেতে হবে। ড্রয়িং ঘুরে বোর্ডে কি ফিরে আসলে। দেখবেন? ড্রয়িং বোর্ডে প্রথমেই দেখবেন এই অব্যবস্থা এবং কোনো ব্যবস্থা না থাকায়, কোনো সিস্টেম না থাকায়, যে যার মতো করে যেরকম খুশি করছে। করে নিচ্ছে, করতে চাচ্ছে, কারো উদ্দেশ্য সঠিক, কারো উদ্দেশ্য সঠিক না। এই যে কথাটা বললেন যে ক্যান্সেলেশনের, সেটা দেখবেন যে এই কনসার্টগুলোর খবরই অ্যাকচুয়ালি নিউজ পেপারে এই কনসার্ট বাতিল হয়ে গেল, টেলিভিশনে দেখাচ্ছে, নিউজপেপারে দেখাচ্ছে। পয়েন্টটা হচ্ছে এইটার যে টোটাল সিস্টেমে এই কনসার্টগুলো হওয়া উচিত ছিল, সেই সিস্টেমটা নাই। তাহলে কি হচ্ছে? ও পারমিশন নিতে হবে, আচ্ছা পারমিশন চলো পরে নিবো। পারমিশনের জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই হয়ে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত কোনো প্রচারণায় আপনি যেতে পারবেন না। এ ধরনের কোনো নীতি বা কোনো কথা কি প্রশাসন থেকে এসছে? প্রশাসনের, যেমন আমি যদি প্রশাসনের কথা বলি, প্রশাসনের বলে দেওয়া উচিত না সাথে সাথে যখন অ্যাপ্লাই করছে যে আপনি কোনো ধরনের প্রচারণা এবং কোনো ধরনের টিকিট সেল আপনি পারমিশন হাতে না নেওয়া পর্যন্ত আপনি করবেন না। Finalize আপনি করা, যদি করেন তো ইমিডিয়েটলি আমাদের কিন্তু অ্যাকশন Legal আপনার action-এ এগেইনস্টে যেতে নিতে হবে। হবে। এটা হচ্ছে প্রথম প্রোটেকশন। দ্বিতীয় প্রোটেকশন হচ্ছে যে এই যে যারা ভুক্তভোগী হচ্ছে এবং এই যে ইভেন্ট কোম্পানিগুলো যারা এই ধরনের আয়োজন করছে, আমি মনে করি যে ইভেন্ট কোম্পানিগুলোর ইভেনচুয়ালি একটা নিবন্ধন হওয়া উচিত। True. কারণ এর সাথে কতগুলো জিনিসের সম্পৃক্ততা আছে। আপনাকে অভিজ্ঞ হতে হবে এ ধরনের একটা ইভেন্ট নামাতে। আপনি ধরেন গত 1 বছরে আপনি মিউজিক নিয়ে হঠাৎ উত্তেজিত হলেন, ফ্যান ছিলেন, এই চলো তো, আমি জানি কিভাবে হয়, কয়েকজন ফ্রেন্ড মিলে চল হ্যাঁ। আমরা এটা করি, হ্যাঁ, এইভাবে নামিয়ে এটা করবো। ফেলি। কিন্তু এটার সাথে প্রাসঙ্গিক এটা- যে সমস্ত জিনিসগুলো জড়িত সেগুলো তো অ্যাকচুয়ালি না কাভার করলে আপনি এ ধরনের ইভেন্ট নামাতে পারবেন না। তাহলে আপনার কি দাঁড়াচ্ছে যে প্রফেশনাল ইভেন্ট কোম্পানিজ আছে না নাই? আছে, হাতে গোনা এতজন। এতজন তাহলে হবে। এতজনই করতে পারবে, একটা ক্রাইটেরিয়া থাকা উচিত। তারপরে কথা হচ্ছে যে প্রমোটার্স কারা,
স্পন্সর্স কারা, ইত্যাদি পুরো সাইকেলটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। ভারতে ফর এক্সাম্পল এমন কোল্ডপ্লে হ্যাড দ্য বিগেস্ট শো ইন ইন্ডিয়া। তো এটা সম্ভব হয়েছে কী করে? তার পারফরমেন্সদের এজেন্ট থাকে, ইভেন্ট অর্গানাইজার এক্সপিরিয়েন্সড, যেটাকে বলে পিছনের যা কিছু আয়োজন লাগে, সাউন্ড, লাইট, স্টেজ, সেই রকম এক্সপিরিয়েন্সড। সো দ্য হোল চেইনটা কমপ্লিট হয়। এখানে কোনো ইনকমপ্লিট ব্যাপার না। এবং ইনকমপ্লিটের ব্যাপারে একটা হচ্ছে যে আপনি গতকাল কি চিন্তা করলেন সেটা সিস্টেম না। আপনার ব্রিলিয়ান্ট মাইন্ড কি চিন্তা করলো আমি এইভাবে করব, এটা এইভাবে হবে না। আপনার একটা নিয়ম থাকা উচিত যে এটা এইভাবে হবে। জি। আর তাহলে কি হতো, আমি এটা শেষ করতে গেলে বলতে চাই যেটা হচ্ছে তারা পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছে, পারমিশন না পেয়ে প্রমোশন করেছে, এবং না পেয়ে না, পারমিশন পাওয়ার আগে প্রমোশন করেছে এবং টিকিট সেল করা শেষ। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এবং আমি মনে করি যে এখানে ডেফিনেটলি একটা ব্যাড ইন্টেনশন ছিল, পার্টিকুলারলি শেষটাতে। কারণ অ্যাজ উই ওয়ার টকিং যে তাদের কিন্তু ভেনিউ ফাইনালাইজ হয়নি এবং বারবার চেঞ্জ হয়েছে রিসেন্ট টাইমে। একদমই দুঃখজনক এই বিষয়গুলো। দুঃখজনক, এবং এটা দেখেন প্রতিবারই কিন্তু ইমেজটাকে ক্ষতিগ্রস্ত করছে, রাইট, বিগার পিকচার ইমেজটাকে। অবশ্যই। যার জন্য আমি আরেকটা পোস্ট দিতে বাধ্য হয়েছি যে ম্যাটার ইজ সিম্পল, এভাবে হবে, এটা এভাবে হচ্ছে কেন এবং হতে দিচ্ছে কেন, এটা একটা ব্যাপার। কারণ আমি বাম্বার থেকে যদি আগামীকাল সে মার্চ মাসে যদি আমি করতে যাই, তখন কেউ না কেউ রেফারেন্স, আপনাদের কনসার্টগুলো তো হচ্ছে না, এই যে আমার একটা বাজ উঠছে না, কনসার্ট হচ্ছে না। কিন্তু আপনি দেখেন কনসার্ট কিন্তু প্রচুর হচ্ছে। আপনি যদি শোজগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেন, ওয়ারফেজ, শিরোনামহীন, মাইলস, আমরা, তারপর জেমস, এটা তো উই আর ডুইং হিউজ শোজ, চলছে প্রতি মাসে অনেক শো হচ্ছে। তো টিকিট সেলিং হচ্ছে না। আবার আর এটাও তো খেয়াল রাখতে হবে যে ইলেকশনের টাইম আসছে, সীমাবদ্ধতা আছে, সিকিউরিটি ফোর্সেস, হোম মিনিস্ট্রি না দিতে পারে পারমিশন। সো অনেক ব্যাপার চিন্তা করার বিষয়, সত্যি তাই। এবং এই গল্পগুলো থেকে একটু প্রিয় ব্যান্ডের প্রসঙ্গে আবার চলে আসতে চাই। আমাদের প্রিয় ব্যান্ড মাইলসের 46 বছর পূর্ণ হয়েছে এবং আর 4 বছর পরেই হাফ সেঞ্চুরি। বড় কোনো পরিকল্পনা কি হচ্ছে? বড় পরিকল্পনার সব কিছু আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে অপেক্ষা করছি যে পরিবেশটা কখন, কোন সময়টা ঠিক হবে। সো আর সবার মতো আমরা ফেব্রুয়ারির দিক তাকিয়েছি যে হলে পরে একটা সরকার গঠন করলে পরে তখন বুঝতে পারবো যে, কারণ বড় পরিকল্পনা তো বোঝেন যে এটা একটা বড় সময় ধরে করতে হয় পরিকল্পনা, এখানে অনেক ধরনের ইনভলভমেন্ট থাকে। এটা হুটহাট করে করতে গিয়ে পরে যদি সিচুয়েশন সেরকম না থাকে, এটা একটা। তবে যদি পরিকল্পনার কথা বলেন, আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। তার মধ্যে ডেফিনেটলি 50th সেলিব্রেশন, যদি 50th পর্যন্ত থাকি আর কি, ইনশাআল্লাহ 50th সেলিব্রেশন খুব বড়ভাবেই হবে। দ্বিতীয় যে জিনিসটা আমরা ইতিমধ্যে করতে চাচ্ছি, আমাদের প্রচুর নতুন আনরিলিজড গান আছে, সেগুলো আমরা রিলিজ করতে চাই 2026-এ। 2026-এ আমাদের একটা ট্যুর আছে, এই উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ট্যুর। আপনি জানেন যে রিসেন্ট টাইমে আমরা ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে ফুল ফ্লেজেড ট্যুর করলাম, উইচ ওয়াজ ভেরি এনকারেজিং। এবং এটা প্রুভস ওয়ান থিং ইজ দ্যাট বাংলা গান কত দূর কিভাবে সবাইকে রিচ করছে। তো এর পাশাপাশি আমরা দুটো প্ল্যান আছে, তার মধ্যে দুটোই একটি ইউনিক, বলাটা ঠিক পাবলিকলি ঠিক হবে কিনা আমি জানি না। তবে একটা মাইলসের হিস্ট্রিটা অনেকে জেনেও জানে না বা অল্প জানে, বা মাইলসের জার্নিটা অনেকে দেখেই নাই। আমরা যতক্ষণ স্টেজে থাকি বাজাই তখন হয়তো দেখে, কিন্তু তার সামনে পিছনে কি হয় সেটা, সেই ধরনের একটা ডকুমেন্টারি করার আমাদের খুব একটা ইচ্ছা আছে সেটা। এবং আগামীকাল 16ই ডিসেম্বর বিজয় দিবস। এক জীবনে আসলে মাইলস অসংখ্যবার কনসার্ট করেছে, অসংখ্য কনসার্টে পারফর্ম করেছে। বিশেষ কোনো স্মৃতির কথা কি এই মুহূর্তে মনে পড়ছে? বিশেষ স্মৃতির মধ্যে কয়েকটা আছে। তার মধ্যে একটা হচ্ছে 82 সালে যখন আমরা প্রথম পাবলিকলি শিল্পকলা একাডেমিতে যখন প্রথম কনসার্ট করি, সেখানে যে মানে যে পরিমাণ দর্শক শ্রোতারা দেখতে এসেছিল, সেই স্মৃতিটা অ্যাকচুয়ালি কখনোই যাবে না। এটা একটা সেই লাইন রাস্তা দিয়ে চলে গেছে, এবং দেন হোয়াট এভার হ্যাপেন, আমাদের জন্য প্রথম পাবলিক কনসার্ট।
এইটা একটা চিরস্মরণীয় হয়ে থাকবে। দ্বিতীয় চিরস্মরণীয় হয়ে থাকবে 96 সালে যখন ফার্স্ট ইউএস ট্যুরে গেলাম। ও তার আগে আমাদের একটা বাইরের ট্যুর ছিল, সেটা ইন্ডিয়াতে ছিল, এটা ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা তো সেটার একটা এক্সাইটমেন্ট ছিল। আর ইউএসএ তে যখন নিউ ইয়র্কে যখন দেখলাম সেম লাইন ধরে মানুষ রাস্তা দিয়ে চলে গেছে, তো এটা ডিজাভুর মতো কাজ করছে, মানে আমি কি হাও আমায়, তো এরকম একটা ব্যাপার। আর সবচেয়ে স্মরণীয় কনসার্টের মধ্যে অনেকগুলোর কথা বলতেই হয়। তবে একটা যেটা শো না বললেই নয়, সেটা যেটা আমার মা উপস্থিত ছিলেন। ও বাহ, হ্যাঁ, তো উনি গেছিলেন, উনি দুটোতে গেছিলেন। আমাদের 30th অ্যানিভার্সারিতে একটা শেরাটনে, তখন শেরাটন শাহবাগে ছিল, আর একটা ছিল তারও আগে। আচ্ছা তো ওটা একটা ভিন্ন এক্সপিরিয়েন্স ছিল, একটা অন্য উত্তেজনা। এবং সত্যি তাই। এবং আপনি যখন আমার সামনে এখন বসে আছেন, আমার না খুব একটা রিকোয়েস্ট করতে ইচ্ছে করছে, খালি গলায় ছোট্ট করে একটা গান শুনতে চাই। কয়েকটা লাইন শুনবো আপনার কাছে, আমি আসলে এই লোভটা সামলাতে পারছি না আজকে। গলার অবস্থা তো খুবই শোচনীয়। যাই হোক, আপনাদের ফেভারিট একটা গানই শুনাই, জি। সবসময় শুনতে চান। তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে কাছে যায়, কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাতে, অনাবিল সব সুখের ছোঁয়ায় তোমাকে কাছে চায়, ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মনে খোয় ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। থ্যাংক ইউ। ইউ জাস্ট মেড মাই ডে, থ্যাংক ইউ সো মাচ। আমার ওয়েলকাম। এত ফেভারিট একটি গান, এবং আপনার সামনে বসে আমি এভাবে শুনলাম, কনসার্টে নয়, একদম 1 to 1 এভাবে শুনতে পারলাম। এবং গান শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আসলে আমরা সবাই মাইলসকে তো ভীষণভাবে ভালোবাসি এবং ভীষণভাবে মিস করি, প্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদকে, যাকে আমরা আসলে গত বছর 25 জুলাই হারিয়েছি। তার কথা আসলে আমাদের এতই মনে পড়ে, যখনই কোনো গান শুনি, মাইলসের গান শুনি, সব কিছুই স্মৃতিতে আসলে ভেসে বেড়ায়। এবং শাফিন আহমেদ তো আসলে আপনার থেকে বয়সে মনে হয় 1 বছরের ছোট। ভাইকে কোন কোন সময় আসলে আপনি খুব মিস করেন, কোন কোন মুহূর্তে খুব মনে পড়ে, এবং এমন কোনো কথা আছে যেটা আপনার ভাইকে এখনো বলা হয়নি, কখনো বলা হয়নি, কিন্তু খুব আফসোস হয় এখন? যে মোমেন্টটা সবচেয়ে মিস হয় সেটা হচ্ছে, আমরা নিয়ারলি 36 বছর ওর যাওয়া আসা, ব্যান্ডের থেকে যাওয়া আসার মধ্যে 36 বছর একসাথে আমরা যেটা করেছি, সেটার মুহূর্তগুলো মানে অবিস্মরণীয় অ্যাকচুয়ালি। তো ওগুলো তো আমরা জানি। তো যেটা মিস করি সেটা হচ্ছে, এখনো প্রতিবার স্টেজে উঠলে ডান দিকে দাঁড়াতো, তো ওর প্রেজেন্সটা মিস করি আর কি। এবং আমাদের ও তো একটা খুবই অত্যন্ত ভালো একজন বেস প্লেয়ার এবং ভোকালিস্ট ছিল। তার পাশে আমাদের যেটা স্ট্রেংথ এরিয়া, আমাদের চিন্তা ভাবনা, বুদ্ধিটা, ওর স্টাইলটা, আমার স্টাইলটা সব মিলে ছিল মাইলস। মাইলসের কিছু ম্যাজিক ছিল, যেটা মাইলস ম্যাজিক বলে, সেটার মধ্যে একটা ছিল হামিন শাফিন নামের মিক্স আপ। তারপরে স্টেজে দুজনকে চিনতো না মানুষ, মানে কে কে ওটা বুঝতে পারতো না। তারা মনে করতো এটা জমজ, এটার একটা ইন্টারেস্ট ছিল। তারপরে আসতো যে ইন্টারেস্টিং আমাদের ফ্যান্সদের থেকে শোনা, সেটা হচ্ছে যে ফিরোজা বেগমের, কমল দাশগুপ্তের ছেলে, এরা বললেই আবার তো একটা, আমার ফ্যান বলতেছে, ভাইয়া বাসায় যখন আমরা আপনাদের গান দেখতে বসি তখন কি হয় জানেন, আমার মা জিজ্ঞেস করে,
ও ফিরোজা বেগমের ছেলে, আচ্ছা দেখি তো বলে পুরো বাসায় বসে গেছে, সবাই একসাথে। সবাই দেখতেছে, একজন বিচার করতেছে যে ফিরোজা বেগম, কমল দাস গুপ্তের ছেলেরা কি করে কেমন দেখি, গান করে। আর এরকম। তো এটা একটা যেমন প্রেশার, বাট ইট ওয়াজ অ্যান ইন্টারেস্ট এরিয়া। হ্যাঁ, তারপর আমাদের পরিবেশনা, আমাদের গান, সুর, গান সেসব তো আছেই। তো মিস করি ওই জায়গাটাতে, পারফরমেন্সে এখনও মিস করি। এবং অ্যাকচুয়ালি 36 ইজ এ ভেরি লং ইয়ার, প্লাস ও তো আমার ভাই ছিল। এবং আমি যেটা আগেও বলেছি সেটা হচ্ছে যে ভাইয়েরা সাধারণত ছোটবেলায় একসাথে থাকে, পরবর্তীতে জীবন দুই দিকে চলে যায়, এরকম হয়। এটা। বাট আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে ছোটবেলা থেকে একসাথে ছিলাম, অ্যান্ড দেন সব কিছুই একই জায়গা থেকে। আমি নটরডেমে পড়ছি, সেও নটরডেমে, আমি ইউল্যাবে পড়েছি, সেও স্কুল করছি ইউল্যাবে। আমার ফ্রেন্ডস তার ফ্রেন্ডসে কোনো ভেদাভেদ ছিল না, এক জায়গা ছিল। তারপর যখন মিউজিক করতে গেলাম, প্রথম ব্যান্ড ছিল পার্পল ওশান, ওটাতেও সে ছিল, আমি ছিলাম। ব্যারক করলাম, সে ছিল, আমি ছিলাম। তারপরে মাইলস করলো, আমরা যখন মাইলসে ইনভাইটেড হইলাম বাই আওয়ার সিনিয়র্স, উই আর গ্রেট মিউজিশিয়ানস এট দ্যাট টাইম, তখনও আমি এবং সে একসাথে। এবং সেই যাত্রাগুলো সবটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। এবং পরবর্তীতে বাংলা গান করাতে যা কিছু হলো সেটা তো সবাই জানে। সুতরাং এবং এখানে একটু করে জানতে চাই আসলে যে আমরা তো ভালোবাসার মানুষকে, প্রিয় মানুষকে অনেক কথাই বলতে চাই, বলতে পারি না, এমন কোনো কথা আছে যেটা আপনার বলা হয়নি কিন্তু এখন আফসোস হয়? বলার একটাই আছে, আই উইশ। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, যে ওর যখন আমেরিকাতে ঘটনাটা ঘটলো, তার যাওয়ার আগে সে সবাইকে বলে গেছিল আমি আর এই জিনিস, এই সমস্যা রাখতে চাচ্ছি না। এটা আমি যেভাবে ক্লোজ করব, ওর সাথে আমার দেখা হওয়া দরকার, এটসেট্রা। আমাদের সিচুয়েশন খুব আনফর্চুনেট ছিল। আর হয় কি, আরেকটা জিনিস মাই মাস্ট মেনশন হিয়ার, যখন আপনি একটা সাকসেসফুল যে কোনো জায়গায় পৌঁছাবেন না, আপনার আশেপাশে অনেক ইন্টারেস্ট মানুষ সাথে সাথে দাঁড়িয়ে যাবে। তারা ওই জিনিসটাকে যেভাবে হোক ক্যাশ ইন করার চেষ্টা করে। তো তখন যেটাকে বলে যে ম্যানিপুলেশন, রং অ্যাডভাইস, এই জিনিসটা আমাদের ক্ষেত্রেও, আমরা ভাবতাম যে আমাদেরকে নড়াতে পারবে না, কিন্তু নড়াতে পেরেছে। তা আমার ওর কাছে বলার একটাই আছে, যে আমাকে ভুল বুঝছে আর কি। তো সেটা ওরও উপলব্ধি শেষে তাই ছিল। এবং ওর ছেলে মেয়েকে বলে গেছিলো যে এটা দিস ইজ রং, এটা হওয়া উচিত না, এরকম। আমি ওকে অনেক বলার চেষ্টা করছি, বাট আমার রিগ্রেট থাকবে যে আই কুডন্ট মেক ইট আপ উইথ হিম, এটা আমার রিগ্রেট। তিনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের ভালোবাসায় তিনি আজীবন থাকবেন। শ্রদ্ধেয় শাফিন আহমেদের স্মৃতি ধরে রাখার জন্য আসলে পারিবারিকভাবে বা ব্যান্ড থেকে কি কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা হচ্ছে বা কোনো ভাবনা আছে? ভাবনা অনেক আছে, কিন্তু জিনিসটা ঠিকমতো সুন্দরভাবে হতে হবে। এবং এটা কি হবে সেটা নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে। এটা ওই সময়ের সাথে আমরা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এর সাথে দুটো ফ্যাক্টর ইনভলভ থাকবে, সেটা হচ্ছে যে কি হওয়া উচিত, কোনটা হওয়া উচিত, আই মিন হোয়াট ইজ ন্যাচারাল বা চায় মানুষ। গানগুলো তো আছে, গানগুলোকে সংরক্ষণ, এটসেট্রা এটসেট্রা। কিন্তু ওই যে বললাম, একটা ডকুমেন্টারি থাকা উচিত দ্যাট, যেটা কিনা পুরো জিনিসটাকে তুলে ধরে। হ্যাঁ, যে পুরো হিস্ট্রিটা যেন ঠিক থাকে, সেটার একটা ব্যাপার আছে। আর তার পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে, হয় কি আমাদের ফ্যামিলিতে, মানে নিকট পরিবারে যখনই এটা নিয়ে কথা হয়, যেমন একটা কথা আছে, যেমন সংস্কৃতি মন্ত্রণালয় চাচ্ছে আমার মা বাবার জিনিসগুলো মিউজিয়াম হবে, সেখানে যাবে। গতকালও একটা কথা হচ্ছিল, সেখানে মিউজিয়ামের কথা হচ্ছিল, তাহলে শাফিনের ওইটা কি সেখানে যাবে কিনা। আর একটা আলাদা চিন্তা ভাবনা করছি যে হোয়াট অ্যাবাউট একটা নিজস্ব মিউজিয়াম, যেইটাতে নিজেদের পরিবার, বাবা মা শাফিন রইল এটসেট্রা, এটা কন্টিনিউ করবে। নিশ্চয়ই দ্যাট ক্যান হ্যাপেন। যেটাই হবে নিশ্চয়ই ভালোই হবে, সুন্দর করে গুছিয়ে করা হবে। এবং যেহেতু আপনার বাবা মার কথা বারবার চলে আসছে, আমাদের ভালোবাসার মানুষগুলোর কথা বারবার বলতেই চাই। আপনাদের বাবা মা আসলে দুজনেই সঙ্গীতের জগতের কিংবদন্তি দুই নাম। আপনার বাবা মায়ের কোন গুণগুলো শাফিন আহমেদ পেয়েছে আর কোন গুণগুলো আপনি পেয়েছেন? আমার বাবার ব্যাপারটা যত বড় হয়েছি জানতে পারছি। আগে তো বাবা মা দৌড়ে বেড়াচ্ছি, এটা সেটা, বাট পরে জানতে পারছি। এবং জানতে পেরে যেটা দেখেছি যে এটা হিমালয় পর্বত ছাড়িয়ে আর কি।
উনি ট্রুলি ওয়াজ ওয়ান অফ আ কাইন্ড মিউজিক ডিরেক্টর ইন দ্য এন্টায়ার সাবকন্টিনেন্ট। এটা অনেক ঘটনা আছে যেগুলো বললে হয়তো বুঝতে পারবেন। 8,000 গান, 400 গানের সমপরিমাণ নজরুল সঙ্গীত, আধুনিক তামিল মুভিতেও গান উনি করেছেন, হিন্দি মুভিতেও হিট সংস করেছেন, এটসেট্রা। সো ওনার যে একটা কাজের পদ্ধতি ছিল মেটিকুলার, মানে একদম সময় ধরে তার পার্টিকুলারিটিস ছিল, এবং একটা ওই জিনিসটা শাফিনের মধ্যে ছিল, সবকিছু খুব পরিচ্ছন্ন। আচ্ছা, আমি কিরকম, আমি একটা লিরিক, ওইটা ওখানে লুজ আছে, এখানে লুজ আছে, আচ্ছা ওটা কোথায় গেল, এরকম। ওর ওরকম না, ওর হচ্ছিল একদম বুক লিরিক। আমরা মানে আশ্চর্য হইতাম, হ্যাঁ তো এটা কোথা থেকে পেলি, এই তো রেখে দিয়ে পরে কর্ডগুলো লেখা, হ্যাঁ সব। তো এটা খুব সে পার্টিকুলার। আর আমি হচ্ছে একটু মোর অ্যাডভেঞ্চারাস এবং বিক্ষিপ্ত, মানে ওই সব দিক থেকে। আমার হচ্ছে এখন যেটা আসলো সেটা করা যাবে না কেন। আর ও হচ্ছে যেমন সুরের ক্ষেত্রে গান, ও যেদিন রেকর্ডিং ওই দিন আগের থেকে গান টান সব প্রিপেয়ার্ড হয়ে আসতো। আর আমার ক্ষেত্রে হতো যেদিন রেকর্ডিং হচ্ছে সেই দিনই হয়তো আমি একটা পরিবর্তন চাচ্ছি, এরম না এটা এরম করতে চাই, এরম ধরনের ব্যাপার ছিল। আর ওর যেটা ছিল সেটা হচ্ছে আমার মায়ের গায়কির একটা ব্যাপার ছিল। আচ্ছা, আমার মায়ের পার্টিকুলার একটা ব্যাপার ছিল, যে জিনিসটা ওর মধ্যে ছিল। তো হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট ভোকালিস্ট অ্যান্ড বেস প্লেয়ার, এবং বেস বাজিয়ে গান গাইতো। এটার জন্য সে আরো বেশি প্রশংসার দুর্দান্ত পাত্র আর কি। এবং আপনার পরিবারের গল্প একটু আসতে চাই, শুনতে চাই। স্ত্রী সন্তানদের নিয়ে আপনি কেমন আছেন, কেমন চলছে সংসার জীবন সবকিছু মিলিয়ে? আমার সবকিছু আমাদের নিজেদের মধ্যে বিউটিফুল। সাম চ্যালেঞ্জেস আর অলওয়েজ দেয়ার, সবকিছু সমানভাবে যায় না। আমি তো কানিজেরও সিঙ্গিং এর ফ্যান ছিলাম এবং আছি, এবং আমি মনে করি যে সে খুবই ভালো একটা, সে অ্যানাদার ভেরি ভেরি গুড ভোকালিস্ট, এবং লাইভে রেকর্ডের থেকে বেটার, এটা কম কথা না। আর এত ভালো ভালো গান, আর এত ডাইভার্সিফাইড, হ্যাঁ সেটা। তো সেটা একটা ব্যাপার। কিন্তু আমাদের দুজনেরই বিশাল ডেইলি চ্যালেঞ্জ হচ্ছে আমার দুই বাচ্চা যারা স্পেশাল কিডস, ওদের সাথে চলা, ওদের চাওয়া পাওয়াটাকে কেটার করতে গেলে অনেক স্যাক্রিফাইস লাগে, অনেক ধৈর্য, মানসিকভাবেও। পার্টিকুলারলি আমার কথা যদি বলি, আমার ডেইলি রুটিন, আমার নিজের কাজ, সিএমও, এই সাইডে বাম্বা, ওই সাইডে মাইলস, এবং সব কিছু মিলিয়ে যে ধরনের চিন্তা ভাবনা মাথায় সারাক্ষণ করতে হয়, মিটিং অ্যাটেন্ড করতে হয়, ডিসিশন মেক করতে হয়, সেইখানে ওগুলো শেষ করে যখন হয়তো কেউ রেস্ট করে, তখন আমি করি না। তো আমার ওই সময়টুকু ওরা যেমন কীরকম, ওরা মানে আমি বাসায় না ফেরা পর্যন্ত তারা ওয়েট করে, এই জিনিসটা তো একটা মারাত্মক ব্যাপার। মানে যখন তো তখন আমি শো 2 ঘন্টা বাজিয়ে শো করে আসি নাকি 5 মাইল দূর থেকে আসি, এটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওরা তখন আমার সাথে ইন্টারঅ্যাক্ট করে, এবং ওই জায়গাটা তো দেখা যায় যে রাত 10:30, 11টায় যদি ফিরি, ওটা রাত 2:30, 3টা হয়ে গেছে, অথচ পরের দিন হয়তো আবার 9টায় উঠতে হয়। কানিজের জন্য সেম। আর সাইকোলজিক্যাল তো একটা ফ্যাক্টর থাকেই, পার্টিকুলারলি ফর হার। এটা একটা বড় চ্যালেঞ্জ, বিকজ মা হিসাবে এটা মেনে নেওয়াটাও খুব কষ্টের আর কি। আর একটা হচ্ছে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ওদের ফিউচার। হ্যাঁ, যত যাই প্ল্যান করি, ওর ফিউচারটা কি হবে সেটাকে দাঁড় করানোর মতো যেমন বাংলাদেশে কোনো সিস্টেম নাই, এটা একটা ফ্যাক্টর। তো সবাইকে নিয়ে আপনারা ভীষণ ভালো থাকুন সেই প্রত্যাশা করতে চাই সব সময়। তবে এবার একটা ছোট্ট রাউন্ড একটু যাচ্ছি, খুব ঝটপট কিছু প্রশ্ন করব, একদম চটপট ছোট্ট করে বলতে হবে। যদি কখনো সুযোগ পান, সময় সুযোগে মিলে যায়, বিশ্বের কোন মিউজিশিয়ানের সাথে আপনি কোলাব করতে চান? রিচি ব্ল্যাকমোর। শ্রদ্ধেয় শাফিন আহমেদের গাওয়া
তিনটি গান, কোন তিনটি গান আছে যে আপনার খুবই প্রিয়, সবসময় আপনি শুনতে চান? দিন গেল আবার দিন ফিরে এলো, প্রথম প্রেমের মতো, আর ভালোবেসো না। এমনিতে আপনার প্রিয় তিনটি ব্যান্ডের নাম বলুন, অল টাইম ফেভারিট, দেশে এবং বিদেশে। দেশ বললে বলতে পারবো না, দেশ হলে দেশে বলি। আচ্ছা, দেশে ডেফিনেটলি আমাদের কম্প্যাট্রিয়টসের মধ্যে আমি হাইলি র্যাঙ্ক করি আই লাভ নেলারবি, নগরবাউল, ফিডব্যাক, ডেফিনেটলি। ইদানিংকালে এই মুহূর্তে আসলে কোন গানটি সবচেয়ে বেশি শোনা হচ্ছে আপনার? কোক স্টুডিওর একটা গান দারুণ লাগছে আমার, আচ্ছা, সেটা হচ্ছে সে আসে না, সে Right. আসে না। কিছুদিন আগে আমরা পেয়েছি। বাহ, চমৎকার। I love that song, lyrics and tune was beautiful. শ্রোতাদেরকে যে কথাটা এখনো বলা হয়নি, আজকেই বলে ফেলুন। অনেক কথা বলতে চাই কিন্তু সব কথা তো আর বলা যায় না, বাট আমি বলতে চাই যে ভালো গান শুনবেন, সবসময় গান শুনবেন। আমি বলতে চাই যে শ্রোতারা যেন তাদের যখন যারা কাজে এখনো ঢোকেন নাই, যখন ঢুকবেন তখনই যেন গান শুনেন এবং বিভিন্ন ধরনের গান শুনবেন, ভালো গান শুনবেন এবং যে কোনো ইলিগাল কোনো মিউজিককে না বলবেন এবং কনসার্ট অবশ্যই টিকিট কিনে দেখবেন এবং এই তো বাহ, আমাদের পাশে থাকবেন। নিশ্চয়ই। অসম্ভব ধন্যবাদ, আসলে বলতেই চাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।